পরিমেয়েটা অচেতন অবস্থায় শুয়ে আছে। আমি তার পাশে বসে আছি। খানিকক্ষণ বাদে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে এসে সঙ্গে সঙ্গে উঠে আমার হাতটা ধরে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি গতকালকে আমাকে যেভাবে সাহায্য করেছ, তুমি না থাকলে হয়তো আমি মারাই যেতাম। আমি বললাম, আরে না, আপনি মরবেন কিসের জন্য? আপনি অনেক বছর বাঁচবেন। তারপর ও আমাকে বলতে লাগলো, আমার একটা অদ্ভুত রোগ আছে ছোটবেলা থেকেই। এটা ছোটবেলা থেকেই আমাকে নানান সময় অ্যাটাক করে, এবং যখন এই রোগী আমাকে ধরে তখন আমি নাকি মারা যাব যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না নেওয়া হয়। তো আপনি গতকালকে যেভাবে আমার সঙ্গে ছিলেন, আমি যদি ওইখানে পড়ে থাকতাম তাহলে হয়তো কিছু সময়ের ভেতরে আমি মারা যেতাম। তবে আপনার কারণে হয়তো আমি বেঁচে ফিরেছি। অনেক বছর পর পর আমাকে এরকম অ্যাটাক করে। প্রায় 14 বছর পর এই একবার অ্যাটাক করলো আমাকে। তো আপনি আমার সঙ্গে ছিলেন বলে হয়তো আমি ওইখান থেকে বেঁচে ফিরেছি। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে সবসময়, এবং আপনি আসলেই অনেক ভালো মানুষ। এই কথা বলতে বলতেই তখনই সেখানে কামেলের জিনটা প্রবেশ করলো, যে জিনটাকে আমি সাহায্য করেছিলাম। তারপর তিনি এসে বললেন কি যে, আমি বলেছিলাম না এই ছেলেটা আসলে খুবই দুর্দান্ত। ছেলেটা সবসময় সাহায্য করার চেষ্টা করে সবাইকে, এবং এই কারণেই ওকে আমি এত পছন্দ করি এবং এখানে নিয়ে এসেছি। তুমি আসলেই অনেক ভালো একটা কাজ করেছো, আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। এর জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম। এর আগে তুমি একবার আমার জীবন বাঁচিয়েছো, এবার আমার মেয়ের জীবন বাঁচালে। এই জন্য সত্যি সত্যি আমি তোমার কাছে 2বার ঋণী হয়ে গেলাম। তোমার জন্য আমার দোয়ার সবসময় খোলা থাকবে। যে কোনো সমস্যা হলে তুমি সবসময় শুধুমাত্র আমাকে স্মরণ করবে, ঠিক আছে? আমি তখন বললাম, জি আচ্ছা, তবে সেটার বোধহয় কোনো দরকার হবে না। আমি নিজেই সমস্যার সমাধান সব করে নিতে পারবো। তারপর উনি বললেন, আমি জানি তুমি সেরকম ছেলে, তবে আরো কিছুদিন এখানে থেকে যেতে পারলে হয়তো ভালো হতো। আগামীকালকে আমার মেয়ের বিয়ে। তোমাকে তো বলেছিলাম যে কিছুদিন থেকে যাও। আমি তখন বললাম যে এখানে তো অনেকদিন ধরেই আছি, কালকে বিয়েটা খেয়ে আমি চলে যাব। আরেকটা বিষয় করলে কেমন হয়, আমার বাবা মাকে যদি এখানে আমি দাওয়াত করি, মানে আমার মা এবং বোনকে, আসলে ওদেরকে ছাড়া কেমন যেন ভালো লাগছে না আমার। তো তখন ওই কামেলে জিনটা ওই মেয়েটাকে বললো কি যে, পরি মেয়েটা, যে এক কাজ কর, তোরা গিয়ে ওর বাবা মাকে নিয়ে না, সমস্যা কি? তবে ওনাদেরকে বুঝতে দেওয়া চলবে না যে ওনারা একটা জিনের কাবিলায় এসেছে। সবাই ওনার সাথে মানুষের মতো আচরণ করবি, ঠিক আছে? আর তুমিও কিন্তু বলো না, হ্যাঁ? তুমি শুধুমাত্র বলবা যে একটা জায়গায় দাওয়াত আছে, আমার পরিচিত একজন, এবং সেখানে আসলে ওরা মেয়ে মেয়ে মানুষের জাত তো একটু ভয় পেতে পারে, সেহেতু ওদেরকে এরকমভাবে বলার দরকার নেই। তারপর ও সুস্থ হয়ে খানিকটা উপরে উঠে বসলো বেশ খানিকক্ষণ পরে, এবং সবসময় আমাকে কাছে কাছে থাকতে বললো যে তুমি আমার কাছে থাকো। অন্যান্য যারা দাসীরা আছে ওকে খাবার টাবার সব কিছু দিয়ে, ওষুধ দিয়ে, তারপর এখানে বৈদ্য এসেছিল ওদের ওইখানকার, ওষুধ দিয়ে ওইখান থেকে চলে গেল। তো আমি ওর সঙ্গে বসে গল্প করছি। বললাম, তুমি গতকালকে আমাকে যে জায়গায় নিয়ে গিয়েছিলে আসলে খুবই চমৎকার কাজ এবং খুবই চমৎকার জায়গা। আমি সারা রাত এনজয় করেছি, এবং সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি, শুধুমাত্র তোমাকে দেখেছি। এই কথা মুখ ফসকে বেরিয়ে গেল। আমি তখন বললাম, আরে না না, এমনি। তখন মেয়েটি জানালো, আমাকে দেখেছেন মানে? আপনি ঘুমাননি কেন? আর আমার দিকে কেন তাকিয়েছিলেন? আমার কি নতুন করে রূপ গজিয়েছে নাকি? আমি তখন বললাম, নতুন করে গজানো লাগবে কিনা, আপনার এমনিতেই যে রূপ যৌবন, তাতে আমি তো একদম পাগল হয়ে যাই, আমি একদম ফিদা। তো সেহেতু আপনার নতুন করে দেখার কি হবে? তো এটা বলেও আমি একদম বেকুব বনে গেলাম। আমি আসলে বলতে চাইনি বিষয়গুলো। তারপরেও মেয়েটি খানিকটা লজ্জা পেয়েছে, এবং সে আনন্দিত বোধ করছে যে আমি তাকে সুন্দর বলেছি। সুন্দর বললে সব মেয়েরাই একটু লজ্জা পায়, এটা মেয়ে হোক বা জিন হোক, সবার মধ্যেই কমন বিষয়। তো পরি মেয়েটিও লজ্জা পেয়েছে খানিকটা। বেশ খানিকক্ষণ পরে ও বলল কি যে, আমার এখন ভালো লাগছে, চলেন আমি আপনাদের এলাকায় যাই। ওইখানে গিয়ে আপনাদের বাড়িতে আজকে ঘোরাঘুরি করব, দুপুরবেলা আপনাদের ওইখানে খাবো, আর সন্ধ্যার পরে তারপর নিয়ে আসবো। হ্যাঁ, এনে হচ্ছে কি রাত্রেবেলা আমরা থাকলো, কালকে তো বিয়ের অনুষ্ঠানই। তো সব মিলিয়ে চলুন যাই। তাই আমি তখন বললাম, এখনই যাবেন? আপনারা রাত্রে ছাড়া চলাফেরা করেন না? তখন মেয়েটি বলল, সমস্যা নেই, চলুন তো, আপনি আমার সঙ্গে চলুন, তারপরে দেখা যাবে। এরপরে আমি এবং ও উঠলাম। উঠে ও বলল কি যে, এক কাজ করুন, আপনি একটু ফ্রেশ হয়ে আসুন, আমি একটু বাবার সঙ্গে কথা বলে আসি। তাই বলে আমি আমার নিজের রুমে চলে আসলাম। নিজের রুমে এসে আমি মনে মনে বিশাল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমাকে দেখতে একদম রাজপুত্রের মতোই লাগছিল। আমি যে একজন নৌকার মাঝি, সেই বিষয় সম্পর্কে আমার বিন্দুমাত্র একদম কোনো ধারণাই ছিল না, যে আমি ওইগুলো সম্পর্কে চিন্তাই আমার আসছিল না যে আমি অন্যরকম, অন্য সবার থেকে আলাদা এখন।
তো সব মিলিয়ে আমার মনে মনে ভালোই লাগছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমাকে বেশ কিছু পোশাক দিয়েছে পরার জন্য, এবং সেই পোশাকগুলোর মধ্যে থেকে একটি পরে আমি আয়নার সামনে নিজেকে দেখছিলাম। তো এর মাঝখানেই ও চলে আসলো। ও পেছনে আসলে আসলে আমি ওর ঘ্রাণ শুনে বুঝতে পারি যে ও এসেছে। আমি তখন আয়না থেকে সরিয়ে দূরে কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো ও যখন ঢুকলো, আমি তখন বললাম, কি ব্যাপার, আপনি এসেছেন? তো ও বললো কি যে আমি তো কোনো শব্দ করিনি, বা আমি এখন অদৃশ্য আছি, মানে তুমি আমাকে দেখতে পাবা না। তাহলে তুমি কিভাবে বুঝলাম যে এসেছি? তো ও তখন অদৃশ্য হয়ে আছে। আমি তখন বললাম, আমি তোমার গায়ের ঘ্রাণ পাই, এই জন্য আমি বুঝতে পারি। এবং এক্স্যাক্টলি ও যেখানটায় অদৃশ্য হয়ে দাঁড়িয়েছিল আমি সেইখানটায় গিয়ে ওকে বললাম, এবার দৃশ্যমান হন, আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে। তো তারপর সে সাথে সাথেই একদম স্বচ্ছ হয়ে দৃশ্যমান হলো। আমি তখন বললাম, আপনি আসলে অপূর্ব সুন্দরী, এবং আপনার রূপে যে কেউ বিমোহিত হয়ে যাবে। মেয়েটি তখন আমাকে বলল, কেন, আপনি কি বিমোহিত হয়েছেন নাকি? আমি কোনো কথা বললাম না। বললাম কি যে, আপনি দূর আসমানে থাকা চাঁদ, আপনার দিকে নজর করা যায়, কিন্তু আপনার দিকে হাত দিয়ে আপনাকে ছোঁয়া যায় না। তো সে বলল, আলবাত যায়। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন তাড়াতাড়ি আমরা যাই। হ্যাঁ, আমাদেরকে গিয়ে তবে ফিরে আসতে হবে। তবে আমরা কিভাবে যাব, বাহনে? তখন ও বললো কি যে, হ্যাঁ, আমি বাবাকে বলেছি, বাবা 2 জন রক্ষী সহ আমাদেরকে পাঠাচ্ছে। আর আপনি আমি বলেছিলাম বাবাকে যে রক্ষী ছাড়া পাঠাতে। খানিকক্ষণ পরে খেয়াল করলাম সে একটা বাহন নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তবে আজকেরটা অন্য দিনের থেকে ভিন্ন এবং একটু বড় সড়ো। তার পেছনে 2টো জিনের বাহন রয়েছে, যে দুটো আমাদের সঙ্গে গার্ড হিসেবে পাঠানো হয়েছে। বেশ খানিকক্ষণ আকাশে জিনিসটা উড়ল, এবং আমাদের পেছন পেছন সেই 2 জন গার্ড জিন তারা আসছে উড়ে উড়ে, এবং আমাদেরকে মূলত সুরক্ষা দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, এত বড় বাহন কেন এনেছো? তখন সে বলল কি যে, ও মা, তোমার 2 মা এবং বোনকে আনতে হবে না, সেই ক্ষেত্রে বড় গাড়ি লাগবে না, তুমি ছোট গাড়ি নিয়ে আসবো নাকি? তখন আমি বললাম, ও হ্যাঁ তাই তো। তারপর ও বলল কি যে, এই 2 জন গার্ডের চোখ যেভাবেই হোক ফাঁকি দিতে হবে, না হলে এটা সবসময় আমাদের পিছু পিছু থাকবে, যেটা আমার কাছে একদমই ভালো লাগছে না। এক কাজ করি, এটাকে আরো দ্রুত চালাই, আর ওদেরকে দেখি কোনোভাবে ডাইভার্ট করা যায় কিনা। ওরা পেছন পেছন আস্তে আস্তে আসছিল, এবং আমরাও এক ধরনের স্বাভাবিক গতিতে যাচ্ছিলাম। খানিকক্ষণ বাদে সেই বাহনটি আচমকা ও জোরে চালাতে শুরু করলো, এবং একটা মেঘের ভিতরে ঢুকে গেল। ওরাও খুব দ্রুত গতিতে আমাদেরকে ফলো করছিল। বেশ খানিকক্ষণ মেঘের ভিতর দিয়ে যাওয়ার পর সময় আসলে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র মনে হচ্ছিল এই বুঝি কোনো কিছুর সাথে ধাক্কা খেলাম। তবে বিষয়টা আসলে তেমন না। উঠতে উঠতে কোথা থেকে যে কোথায় চলে এসেছি, বেশ খানিকক্ষণ পরে নিচে বিরান ভূমি এবং জঙ্গল দেখা গেল। এটা কোন জঙ্গল আমি বলতে পারবো না, তবে এত ঘন জঙ্গল এর আগে আমি কখনো দেখিনি। ওর সঙ্গে সঙ্গেই সেই ওপর থেকে নিচের দিকে যেতে শুরু করলো, এবং জঙ্গলের ভেতরে কোনো একটা ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেল। বিশাল বড় বড় আকৃতির গাছ, এরকম গাছের আগে কখনো দেখিনি। আমরা যে জায়গা দিয়ে উড়ে যাচ্ছিলাম সেই জায়গাটা একদম প্রাণী দিয়ে ভরা ছিল, বিভিন্ন ধরনের প্রাণী। একটু দূরে যেতেই বিশাল আকৃতির এক দানব প্রাণী দেখলাম, তবে সেটা কি প্রাণী বলতে পারবো না। এবং তার 6টা পা রয়েছে, এবং সেই প্রাণীর ঘাড়ে 2টা ডানাও রয়েছে। সাধারণত ঘাড়ে কোনো ডানাওয়ালা পাখি বা কোনো প্রাণী এরকম যাদের পা আছে আমি দেখিনি কখনো। তো ওকে আমি বললাম, এটা কোন জায়গায়? তো ও তখন বলল, এটা আমাদের বন এলাকা, এবং এখানে সাধারণত কারোর আসা নিষেধ। তো তখন আমি বললাম, তাহলে আমরা আসলাম কিসের জন্য, যদি কোনো বিপদ হয়? তো তখন ও বলল কি যে, আরে ইচ্ছা করে এসেছি নাকি, ঢুকে গিয়েছি, ওদেরকে আড়াল করতে হবে না। তখন ওদের গাড়ি বহর আমাদের পিছনে ফলো করতে করতে ওইটার উপর দিয়ে উড়াউড়ি করছিল। ওরা আর এটার ভিতরে ঢোকার সাহস পায়নি। খানিকক্ষণ বাদে এদিক ওদিকে খোঁচাখুচি করার পরে ওরা ওইখান থেকে চলে গেল। আমি এবং পরিমেয়েটি সেখানে গাড়ির ভিতরেই বসে আছি। গাড়িটা শূন্যে ভাসছে বেশ খানিকটা উপরে। আচমকা ওইখান থেকে বানানোর মতো একটা জিনিস দেখতে আমাদের গাড়ির উপর হামলা করলো। তারপর গাড়িটা একপাশ কাত হয়ে গেল। আমি সেই বানরের হাতে জোরে একটা বাড়ি মারতে এসে উপর থেকে নিচে পড়ে গেল, এবং একটা গাছের ডাল ধরে চেঁচামেচি করতে শুরু করলো। আচমকা চারিদিক থেকে অদ্ভুত দেখতে এরকম জন্তু, যাদের নখগুলো অনেক বড় বড় এবং তারা উঠতেও জানে, তারা আমাদের দিকে তেড়ে আসতে লাগলো। আমি ওকে বললাম, দ্রুত গাড়ি ভাগাও, নাহলে কিন্তু এদের হাতে মারা পড়তে হবে। আর তুমি এরকম একটা নিষিদ্ধ জঙ্গলে কেন ঢুকলে? ও তখন বললো, ভুল হয়ে গেছে। তাই বলে গাড়িটা জোরে আকাশের দিকে উঠাতে শুরু করলো। বেশ খানিকক্ষণ ওড়ার পরে আমরা সেই জঙ্গল পেরিয়ে আকাশের উপরে উঠে গেলাম। তবে সেই পাখিগুলো আমাদেরকে ফলো করতে করতে অনেকটা উপরে এসেছিল, প্রায় ধরে ফেলেছিল, এবং তাদের বড় বড় যে নখ আছে সেই নখ দিয়ে যদি একটা আঁচড় দিত, একদম সমস্ত জিনিস খুবলে খেয়ে ফেলতো। তো যাই হোক, অনেকটা উপরে আসার পরে দুজনেরই
হার্টবিট খানিকটা স্বাভাবিক হলো। আমি ওকে বললাম যে এরকম রিস্ক না নিলেও পারতে, ওদেরকে তো বললেই হতো যে আমাদের থেকে দূরে থাকতে। তখন ও বললো কি যে, আরে এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, আমার এইসব বিষয়ে অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে, তবে আব্বা কোনো সময় যেতে দেয় না বলে আমি কখনো বের হতে পারি না। তোমাকে অনেক ধন্যবাদ। তাই বলে সে আমাকে তার কাছে টেনে নিয়ে হাত দিয়ে ধরে বলল কি যে, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে এই অ্যাডভেঞ্চার লাইফে আনতে সাহায্য করেছো। আব্বা তোমার জন্যই আমাকে আজকে এই বড় গাড়িটা দিয়েছে, না হলে এটা কখনো আমাকে ধরতে দেয় না, এবং এটা চালাতে খুবই মজা, এবং এটা নিয়ে আমি এরকম একটা জায়গায় আসবো সেটাই ভেবেছিলাম। আমার মনে হচ্ছে যে জঙ্গলের ভিতরে আবার একটু যাই, চলো কি বলি? তো আমি বললাম কি যে, একদমই না, এরকম বলে কিন্তু মাইর দিব ধরে। এটা বলার পর সে আমার দিকে তার মুখটা এনে বলল কি যে, আমাকে মারবে তুমি? এত বড় সাহস তোমার আছে? আমি বললাম, হ্যাঁ মারতে পারবো, তবে যদি কথা না শোনো তাহলে একদম ধরে দিব পিটানি। এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলো, তোমার এখানে থাকতে হবে না, আবার কোনো বিপদ হলে পরবর্তীতে তোমার বাবা আমাকে ধরবে, পরে দেখা যাবে কি যে জেলখানায় আমাকে বন্দি করে দিয়েছে, তখন তুমি কি করবা? তখন তো তুমি নিরিবিলি তুমি বসে জীবন কাটাবে, আর আমার জেলখানায় কাটাতে হবে। তো এটা বলার পর বললো কি যে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বেশি বিপদে ফেলবো না, এখন চলো তোমাদের বাড়িতে যাই, আজকে তোমার মায়ের হাতের রান্না খাবো, তোমার মাকে কিন্তু যেরকম রান্না করি সেরকম বলে দিও, আমি দরকার হলে ওইটাই খাবো। আমি বললাম যে, হ্যাঁ ওরকম রান্না তুমি খাবা তাই না, এত এত কথা বলতে হবে না, এবার চলো আমার সঙ্গে। তারপর ও গাড়িটা চালাতে শুরু করলো। তো গাড়িটা চলতে চলতে আমাদের বাড়ি পর্যন্ত এসে থামলো, বাড়ির উঠানে। তো সাধারণত জিনেদের যেসব চলাফেরা বা ওরা যেরকমভাবে চলাফেরা করে ওই জিনিসগুলোতে আসলে ওরকমভাবে দেখা যায় না। তো সেহেতু ওইটা একদম হাইড হয়েছিল, মানে একদম অদৃশ্য হয়েছিল যে বাহনটাতে চড়ে এসেছিল। তো বাহনটা কি কীরকম একটু বলি, বাহনের সামনে গিয়ে এক ধরনের জন্তু আছে, সেই জন্তুগুলোই বাহনগুলো পরিচালনা করে, এবং ওইটা যে ম্যাজিক্যালভাবে ওড়ে সেটা বোঝা যাচ্ছে, এবং বেশ বড় আকৃতির, এবং সেই জন্তুগুলো গিয়ে জিনের দেশের প্রাণী, এবং ওরাও জিনেদের মতো করে চলাফেরা করতে পারে এবং ওদের পরিচালনার মতো ওরা চলাফেরা করে। তো ওই জিনিসটা এখানে রেখে দেওয়া হলো এক সাইডে, এবং রেখে সেটাকে অদৃশ্য করে রাখা হলো, ওরা যাতে ইয়ে না করে। তবে আমাদের বাড়িতে কিছু বেয়াদব কুকুর আছে, মানে শয়তান কুকুর, ওরা এসে ওদেরকে বিরক্ত করছিল আর কি। ওই যে জন্তু দুটো ছিল ঘেউ ঘেউ করছিল, ওরা তো দেখতে পাচ্ছিল যে এখানে দুটো জিন, বা বিশেষ করে যখন ওই পরি মেয়েটি আমার সঙ্গে ছিল, ওই কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল ওকে দেখে। তো ও তো স্বাভাবিক কোনো মানুষ না, সে তো ও যে একটা জিন সেটা তো প্রাণীরা বুঝতে পারে। এবং আমাদের ওইখানকার যে গরু বাঁধা ছিল, আমাদের মেজো চাচির গরু বাঁধা ছিল উঠানে, ওদের ওইখানটা গোয়ালঘরটা ছিল কাছাকাছি। তো ওই গরুগুলো ওকে দেখে কি যখন ওকে দেখছিল তখন আসলে ছোটাছুটি করছিল আর কি। তো কেন করছিল বাড়ির প্রাণীগুলো এরকম, তো ওরা আসলে বুঝতে পারতেছিল না বাড়ির লোকজন। তো বিষয়টা তো আমি বুঝতে পেরেছি যে প্রাণীগুলো এরকম কেন ছোটাছুটি করছে। তো আমি কুকুরগুলোকে তাড়িয়ে বাড়ির বাইরে বের করে দিয়ে আসলাম। তবে ওরা কি আর থামার জিনিস? ওরা যতক্ষণ দেখছে যে এরকমভাবে একটা প্রাণী এখানে, একটা অন্য মাকলুকাত এখানে আছে, ওরা তো ঘেউ ঘেউ করবেই। তো সব মিলিয়ে ওরা এরকম চিল্লাপাল্লা করতে শুরু করলো। তো আমি বললাম কি যে, এখানে থাকাটা ঠিক হবে না, এক কাজ করো, তুমি তোমার বাহনটাকে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠিয়ে রাখো, এবং যেন ওরা ওইখানেই থাকে আর কি, ওরা যেন নিচে না আসে। নিচে আসলে হয়তো এই কুকুরগুলো প্রাণীগুলো ভয় পাচ্ছে বা ভয় পাবে। তো তখন ও কি ওই বাহনটাকে উপরে উঠালো। তো আমি ওকে তখন বললাম যে, তোমাকে যদি এরকম একটা মেয়ে কিনে আমি ঘুরছি, এত সুন্দরী একটা মেয়ে, আমি যদি তোমাকে নিয়ে বাজারে যাই, তাহলে নির্ঘাত বাজারে একটা শোরগোল পড়ে যাবে, আমাকে নিয়ে মানুষ খারাপ কথা হবে। তুমি এক কাজ করো, তুমি অদৃশ্য হয়ে আমার সাথে হাঁটো, যাতে করে আমি তোমাকে দেখতে পাই। তো তখন বলো কি যে, কেন, আমি তোমার সাথে এরকমভাবেই যাব, লোকে ভাবলে ভাবুক, তোমার প্রেমিকা কিংবা তোমার বউ ভাবলে ভাবুক, সমস্যা কি, তাতে করে কোনো অসুবিধা আছে তোমার? তো এই কথা যখন ও বললো তখন আমি একটু লজ্জা পেলাম। তো মা ভেতর থেকে বললো কি যে, তুই আসবি আগে বলে আসবি না, এখন তো ঘরে বাজার সদাই কিছু নেই, বাজার আনতে হবে। তা বললাম, হ্যাঁ মা আমি বাজারে যাব, তবে ও আমার সাথে যেতে চাচ্ছে, আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি দেখি আসতেছি 1 ঘন্টার ভিতরে। তো তখন ও এই কথা বলার পর সামান্য একটু সামনে যাওয়ার পরে ও একজন হুজুরকে দেখলো, মানে একজন বড় দাড়িওয়ালা হুজুর। তো তখন সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। তো ওটাকে তো আমি দেখতে পাচ্ছি। তো আমি তখন আমাদের বাড়ির সামনে ভ্যান থেমেছে, তো আমি কি ভ্যানে উঠলাম। তো ও গিয়ে ভ্যানের এই সাইডটাতে উঠলো। তো আমি বললাম কি যে, কাকা আমি আপনার পুরো ভ্যানটা রিজার্ভ করবো, আপনার ভ্যানের জন্য আর কেউ না উঠতে পারে, আপনার যে কয় টাকা আমি সে কয় টাকা দিব। তো কাকা বললো, কেন? তা বললাম, কিছু সমস্যা আছে। তো উনি তো আর জানে না যে আমরা দুজন ব্যতীত আর কেউ আছে কিনা, বা অন্য কেউ যদি ওঠে। তা আমিও জানি না যে ও অদৃশ্য হয়ে আছে। তো ও তখন বলতেছে যে, আপনি তো একা। তো তখন আমি বুঝতে পারছি যে ও আসলে দুইজন, ও ওই পাশে বসেছে কিন্তু ওকে দেখা যাচ্ছে না। তো আমি তখন বললাম কি যে, কাকা আপনি যেটা বলছি সেটা করেন, যে কয় টাকা হয় আমি সে কয় টাকা দিয়ে দিব। তো তখন কাকা আসলে যাইতে শুরু করলো। তো আমি তখন ওর সঙ্গে ইশারায় কথা বলতেছি যে, অদৃশ্য কেন হইলা?
তো ও তখন বললো কিছু পরে বলতেছে, মানে ইশারাই বলতেছে আমাকে। ওইখানে তার জোরে কথা বলতে পারতেছি না, কাকা শুনলে তো পাগল ভাববে। তো বাজারে যখন নামলাম, আসলে চারিদিকে এত মানুষজন, ও আসলে ভয় পাচ্ছিল। ও আমার একদম কাছাকাছি ঘেসে দাঁড়ালো এবং আমার হাত খপ করে ধরে বললো কি যে এখানে আমার ভয় লাগছে, এত মানুষ কেন, আমাদের এখানে তো এত শোরগোল নেই, এত গ্যাদারিং নেই বাজারগুলোতে। তো আমি তখন বললাম আমাদের বাজারগুলো এরকমই হয়, আর আজকে সম্ভবত হাটবার তো এই জন্য একটু বেশি মানুষ, মানে একদম গায়ে গায়ে লেগে লেগে হাঁটতেছে। তো ও হচ্ছে কি আমার হাতটা খুব শক্ত করে ধরে আমার সাথে সাথে হাঁটতেছে। তা আমি ওকে খুব সাবধানতার সাথে নিয়ে হাঁটতেছি। তো বলতেছে কি কি কিনবা আজকে। তো আমি বললাম কি যে তুমি আসছো যেহেতু, তুমি মাংস খেতে পছন্দ করো না, হাড় খেতে পছন্দ করো, আমি দেখি হাড়ওয়ালা কোনো মাংস পাওয়া যায় কিনা। তো তখন বললো কি যে না না, মাংস খেতে হবে না, তোমরা যে ফলমূল খাও ওইগুলোই খাবো, আর আম্মা তো খুব সুন্দর ভালো রান্না করে। তো আমি বললাম কি যে হ্যাঁ তুমি বললে আমি শুনবো, তাই না, তোমার জন্য আমি গরুর এই 4টা পা কিনি, হ্যাঁ এই পাগুলো খাইও তুমি, তুমি তো হাড় খেতে পছন্দ করো, গরুর এই টোটালি সে পায়ের ভিতরে ভালো মাংস আছে এবং হাড় আছে আর কি। তো তখন ওইখানে 2টা হাড় ছিল, গরুর যে পা ছিল, পা দুটো কিনলাম। তো ওই দুটো হচ্ছে ওর জন্য কিনেছি, আর হচ্ছে বাকি যে টুকটাক বাজার সদাই আছে সেগুলো কিনে আবার আমি আরেকটা ভ্যান নিলাম। তাকেও বললাম কি যে বাড়ি পর্যন্ত যাবো, পুরো ভ্যান রিজার্ভ আর কি। তো তখন আমার পাশে বসলো এবং ও আসলে সব কিছু দেখে অবাক হচ্ছিল যে এখানে এরকম মাছ বিক্রি হয়। ও আসলে মাছ টাছ খায় না, তো মাছ দেখে ওর ঘৃণা লাগছিল। তো আমি বললাম কি যে আমাদের এখানে মাছ খায়, আমাদের বাঙালি তো মাছে ভাতে আমরা বাঙালি, মাছ খেতে পছন্দ করি আমরা, আর আমিও মাঝে মধ্যে কিন্তু নদীতে মাছ ধরতে যাই যখন নৌকা চালাই। তো এই যেসব টাকা পয়সা আমি খরচ করছি, এটা হচ্ছে কি সেই টাকা যে থলিতে হচ্ছে গিয়ে আমি রেখেছিলাম, ওই যে ওর বাবাই হচ্ছে আমাকে দিয়েছিল, এই টাকাগুলো আমার গচ্ছিত ছিল। তো এখন আমার টাকা পয়সা নিয়ে সমস্যা তেমন একটা হয় না ওর বাবার ওই সম্পত্তিগুলো দেওয়ার পর থেকেই। তো এই সব কিছু বিবেচনা করে আসলে আমি মন খুলে খরচ করছিলাম, এবং আসার পথে হচ্ছে কি ওই একটা কসমেটিক্সের দোকান থেকে ওকে বেশ কিছু জিনিস কিনে দিলাম, যেমন ও দেখে দেখে পছন্দ করলো যে এগুলো মানুষেরা ব্যবহার করে, মেয়েরা। তো বললো আমি এটা নিবো, আমি ওইটা নিবো। তো দোকানদার বলতেছে কি যে ভাই কার সাথে কথা বলতেছেন, উনি কিন্তু আমাকে চেনে। তো আমি বললাম কি যে অত কিছু শুনতে হবে না, আমি আসলে দেখে শুনে পছন্দ করে নিচ্ছি। তো ওকে আমি ইশারা বললাম চুপ থাকো, তুমি জাস্ট খালি আমাকে দেখাও যে এটা নিবা, হ্যাঁ আমি এটা দিয়ে দিব তোমাকে। তো ও লিপস্টিক, তারপরে কপালের টিপ, তারপরে কাজল, আরও নানান জিনিস গুছিয়েছে নেওয়ার জন্য। তো সবগুলো জিনিস হচ্ছে নিল। তো আমাকে বললো কি যে ভাই আপনি কার জন্য নেবেন, আপনার বাড়িতে তো আপনার বোন আছে, কিন্তু আপনার বোনের জন্য এত কিছু নেন না কখনো। তো তখন পরিমেয়টা তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বললো কি যে আপনি আপনার বোনের জন্য কখনো নেন না এগুলা, আমার জন্য নিচ্ছেন, আমি নিব না, আপনার বোনের জন্য 1 সেট নেবেন। তো তখন বাধ্য হয়ে আমাকে 2 সেট নিতে হলো, এতগুলো জিনিস। তো সবগুলো জিনিসও আমাকে দিয়ে এগুলো কেনালো। তো কিনে এরকম ভ্যান রিজার্ভ করে আমি আসার সময় চলে আসলাম। তো আসার সময় হচ্ছে কি আমাদের বাজারের শেষ মাথায় আখ বিক্রি হচ্ছিল, যেটা হচ্ছে গিয়ে খেতে খুবই মিষ্টি। তো ও দেখে বলতেছে এই লাঠির মতো এগুলো কি দিয়ে কি মারামারি করে। তাই আমি বললাম না, মারামারি করে না, এগুলো হচ্ছে আখ বলে আমাদের এখানে, এবং এইগুলো দিয়ে খুব সুন্দর হচ্ছে গিয়ে রস আসে, খুব সুন্দর রস পাওয়া যায়, এবং এই রসটা খুব মিষ্ট, খাবা তুমি। তখন ওগুলো কি যে হ্যাঁ। তো বললাম এটা খাওয়ার জন্য কিন্তু ভালো দাঁত লাগবে, নাহলে কিন্তু একদম শেষ। তো ও তখন নিল এবং একটা কামড়ে কামড়ে খাচ্ছিল। তো ও যখন খাচ্ছিল তখন শব্দ হচ্ছিল আর কি, যখন ছুলছিল তখন শব্দ হচ্ছিল, এবং ওই সময় হচ্ছে কাকা পেছন দিকে তাকায়, যে কাকার ভ্যানে উঠছি। তো কাকা তো বুঝতে পারতেছে না যে আসলে কি হয়েছে, এরকম শব্দ হচ্ছে কোথায়। তো ও তখন আমার কাছে দেয় যে এটা ছুলে দাও, একজন ছুলতে পারতেছে না। আমি তখন ছুলে দেওয়ার পর যখন ও আবার ওটা নিয়ে মরমর করে খেতে শুরু করলো, তখন কাকা পাইছে ভয়। কাকা বলতেছে শব্দ আসতেছে কোত্থেকে, তুমি কি আখ খাইতেছো নাকি। তো আমি প্রথমে বলে ফেলছি যে না আমি খাচ্ছি না। তো পরবর্তীতে কাকা দেখে কি যে সেই আখের যে লাঠিটা ওইটা একা একাই নড়তেছে। তো ওইটা দেখে কাকা ভ্যান ফালায় দৌড়। তাই বললাম কাকা ওইটা আমি হাত দিয়ে নাড়াইছি, আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য। পরে অনেক নলপাত করে তাকে কাছে নিয়ে আসছি। তো আসলে তো এখানে কেউ নাই, সেটা আমি উনি দেখতেছে, কিন্তু একজন তো আছে, সেটা তো আমি দেখতেছি। তো ও আসলে হাসতে হাসতে সে সেটা দেখে এত পরিমাণ হাসি, ওর জীবনে হাসি কিনা আমাকে বলতেছে যে আমি এত পরিমাণ হাসি কখনো হাসি নাই, একমাত্র তোমার জন্য আমি আসলে এখানে এসে এত পরিমাণ হাসাহাসির সম্মুখীন হচ্ছি। তো যাই হোক, তোমাকে ধন্যবাদ, তোমার এখানে এনে এরকমভাবে এত কিছু দেখাইলে। তবে কাকা কিন্তু প্রচুর ভয় পাইছে। তো আমি তখন বললাম হ্যাঁ তুমি যেরকম ভয় দেখাইছো তাকে ভয় পাবে না আবার। তো তারপর আমি হচ্ছে কি সে বাজার সদাই নিয়ে বাড়ির কাছে গেলাম, এবং কাকাকে হচ্ছে কি আমি ওখানে সাধারণত ভাড়া হচ্ছে পুরো ভ্যান রিজার্ভ করলে হয়তো 30 টাকা ভাড়া হবে। তো আমি ওনাকে 100 টাকা দিলাম। তো 100 টাকা দেওয়ার পর বললাম কিছু কাকা আপনি নিশ্চয়ই ভয় পাইছেন, আসলে ওইটা আমিই নাড়াইছিলাম। তো কাকা আসলে কি দিয়ে কি বুঝলো জানি না, উনি আমাকে টাকাটা নিয়ে ওনার ভ্যানটা টান দিয়ে চলে গেল। তো উনি নিশ্চয়ই ভয় পাইছে একটু। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আম্মা দেখি বললো কি যে এত বাজার নিয়ে আসছিস, গরুর পায়া নিয়ে আসছিস। তো আমার বোন এবং মা দুজনে মিলে রান্না করতে শুরু করলো। তো তখন পরিমেয়টি আমার পাশেই বসেছিল, এবং বসে হচ্ছে কি ও রান্না করা দেখছিল, কীভাবে রান্না করে।
তো আমি আগে বলে দিয়েছি যে ও কিন্তু রান্নাবান্না পারে না, এবং সেই সাথে কিন্তু লবণ খায় না, একদমই লবণ দিবে না ওর রান্নাতে, এবং ও হচ্ছে কি এটাই খেতে পছন্দ করে। তো তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না সম্পূর্ণ করলো। ও সম্পূর্ণ সময়টাতে বসে বসে দেখলো যে কীভাবে রান্না করে। তো আম্মা ওকে খুব আদর যত্ন করতেছিল। ওর জন্য যাই রান্না করে সেটাতেই লবণ দেয় না। যেমন ওর জন্য ডালের বড়া করছে, তারপরে আমাদের এখানে কুমড়া ফুল ছিল, সেই কুমড়া ফুলের বড়া করেছে। তো এগুলো দিয়ে ওকে হচ্ছে গিয়ে খেতে দিল। তো ও খেয়ে বলে কি যে মাশাআল্লাহ খুব ভালো, এরকম খাবার আমাদের ওদিকে রান্না হয় না, আমরা একটু ভিন্ন রকমের খাবার খাই। তো ওর জন্য তো হাড় কিনে আনা হয়েছে, গরুর পায়া কিনে আনা হয়েছে। তো এগুলো খুব সুন্দর করে লবণ ছাড়া এবং কম মশলা দিয়ে রান্না করা হলো। তো ও তো আর সবার সামনে খেতে পারবে না, কারণ ও হাড় যেভাবে খাবে সেটা তো আমি দেখছি যে কীভাবে খায়। তো ওকে আমি আম্মাকে বললাম, আম্মা ও হচ্ছে গিয়ে এক কাজ করো, ওকে আমার রুমে খাবার দাও আর কি, আমি আর ও বসে খাই, আর তোমরা রেডি হও, তোমাদেরকে হচ্ছে গিয়ে নিয়ে যাবো আমরা। ওদের বাড়িতে একটা বিয়ের দাওয়াত আছে, তো দাওয়াত দিয়েছে ওর বাবা মা, তো তোমাকে যেতে হবে সাথে। তো তখন আম্মা এবং ছোটো বোন রেডি হতে লাগলো। তো ওরা গোছাচ্ছিল, এর ফাঁকে হচ্ছে কি আমার রুমে ও যখন ঢুকে বললো কি যেটা তোমার রুম, তোমার রুমটা সুন্দর তো, এই 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 ছবিটা কীভাবে টানাইছো? আমি এখানে মেলায় গেছিলাম, মেলা গিয়ে ঐশ্বরিয়া রায়ের একটা ছবি আমি কিনে এনে আমার রুমের ভিতরে টানাইছিলাম। তো তখন ও ওইটা দেখে হাসতে লাগলো, বলে কি যে এটা তো আমাদের এখানকার সর্বোচ্চ সুন্দরী মেয়ে নায়িকা। তা বললাম হ্যাঁ, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আমাদের পাশের দেশের একটা নায়িকা, এবং ঐশ্বরিয়া রায় আমাকে ছোটোবেলা থেকে ভালো লাগে। তো তখন হাসতে লাগলো যে এই তোমার পছন্দ। তার বললাম কি যে এখন ওকে ভালো লাগে না, এখন তোমাকে ভালো লাগে। তো এই কথা বলার পর ও তখন হাসি থামিয়ে দিয়ে আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে থাকলো এবং মাথা নিচু করে ফেললো। তো যাই হোক, ওই সময় আম্মা খাবার দিয়ে গেল। তো ওকে হচ্ছে যে ওর জন্য যেসব খাবার রান্না করা হয়েছে সব খাবারই হচ্ছে লবণ ছাড়া এবং একটু ভিন্ন রকমের কম খাবার মশলা দিয়ে রান্না করা হয়েছে। তো আম্মার খাবার খেয়েও আসলে তখন বেশ আনন্দিত বোধ করে, বলে কি যে খুব ভালো রান্না করে আপনার আম্মা, খুব সুন্দর হয়েছে। তো তখন খেতে লাগলো, এবং আমি তো লবণ ছাড়া খাই না, তো ওর জন্য যেসব খাবার রান্না করে সেগুলো লবণ ছাড়া, এবং আমি এক প্লেট খাবার হচ্ছে ওই পাশ থেকে নিয়ে আসছি আমাদের জন্য যেগুলো রান্না হয়েছে। তো ওর সাথে সাথে বসেই খাচ্ছিলাম। তো ও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো তখন খেয়ে আসলে কান্না করে ফেললো, কারণ হচ্ছে কি ওর মা তো নেই, ওর মা অনেক আগে মারা গিয়েছে। তো এত যত্ন করে হচ্ছে গিয়ে রান্না করেছে ওর জন্য, হয়তো কেউ করেনি এর পর্যন্ত। ছোটোবেলায় এরকমভাবে ওর মা এরকমভাবে রান্না করে দিত, ওকে রান্নার জিনিসপাতি বানিয়ে দিত, খেত সেগুলো। তবে এখন সেরকমভাবে ওর আদর যত্ন করার মতো কেউ নেই। তো ও কান্না করছিল, আমি ওকে বললাম কি যে কান্না করার কোনো দরকার নেই, আর সব কিছু ঠিক হয়ে যাবে, মানেই তো কী হয়েছে, আমার মাথা আছে, তোমার যখনই মন খারাপ হবে তখন তুমি চলে আসো এখানে, ঠিক আছে? তো এই কথা বলার পর ও তখন একটু স্বাভাবিক হলো, এবং আম্মা হচ্ছে গিয়ে ওই যে মিষ্টি ছিল, মিষ্টি আমি ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি। তো দই জিনিসটা এর আগে ও কখনো খায় নাই। তো ওই দই জিনিসটা যখন আমি ওকে দিলাম, ও জাস্ট খেয়ে পাগলের মতো বলতেছিল যে এত সুন্দর জিনিস, এত সুন্দর মিষ্টি আমি কখনো খাইনি। ও আমাকে যাওয়ার সময় 2 হাঁড়ি দিয়ে তো আমি নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো ও দইয়ের ভার একদম খেতে খেতে সব খেয়ে ফেলছে। যেনারা যে একটু মিষ্টি বেশি খায় সেটা আমি জানি, তবে এত বেশি খায় সেটা জানতাম না। আমি 1 কেজি মিষ্টি আনছিলাম, প্লাস হচ্ছে গিয়ে দই নিয়ে আসছিলাম। তো মিষ্টি হচ্ছে গিয়ে 2 পিস খাইছে, আর দইয়ের প্রায় অলমোস্ট সবই খেয়ে ফেলছে। তো আমি বললাম কি যে ঠিক আছে তুমি সব খেয়ে ফেলো। তো তখন নিজে থেকেই বলতেছে হ্যাঁ আম্মা এবং ছোটো বোন কী খাবে? আমি বললাম ওদের খাওয়া লাগবে না, ওরা তোমাদের বাড়িতে গিয়ে কালকে এমনিতে ভালো মন্দ খাবে, তো সেহেতু তুমি খাও, সব খেয়ে ফেলো। তো পুরো 1 কেজির ভার সম্পূর্ণ খেয়ে ফেলছে। তেমন বললাম কি আচ্ছা ঠিক আছে, তোমাকে যাওয়ার সময় আমি 2টা নিয়ে দিব। তো তখন ওর খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে গিয়ে আমার রুমে বসে আছি, আর ওর সাথে আমার সাথে মজা করতেছে, খালি সব বিষয়ে শুধু আমার সাথে মজা করে, বলে কি যে তুমি ওর এইরকম একটা মেয়েকে পছন্দ করো। তাই বললাম কি যে ও তো নায়িকা, পছন্দ বলতে ভালো লাগে এই জন্য টানিয়ে রেখেছি, আর আমি তো একটা গরিব ঘরে। আসলে আমাদের ঘরটা তো উন্নত ছিল না, চারিদিকে পাটকাঠির বেড়া, উপরে টিনের চাল, আর হচ্ছে গিয়ে এরকম ঘর। তো ও তখন বললো কি যে শোনো, তোমাদের ঘর যেমনই হোক না কেন, তোমার মনের ঘরটা অনেক বড়, এবং সেটাই আমার খুব ভালো লাগে, এবং তুমি একটু অন্য রকমের। তোমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছে, তোমার পরিবার দেখছো, এটাই বা কয়জনে করে। আমি মানুষদেরকে খুব একটা পছন্দ করতাম না এর আগে, কিন্তু তোমার সঙ্গে মেশার পর থেকে মানুষের প্রতি আমার এত পরিমাণ আগ্রহ জন্মেছে, বিশেষ করে তোমার প্রতি, যে তোমাকে এখন আমার খুব ভালো লাগে, এবং মানে তুমি খুবই ভালো একটা ছেলে। তো এই কথা বলতে বলতে আমার মা এবং বোনেরা হচ্ছে কি রেডি হয়ে গেল। তো আমি আসলে ওই কথা বলার পর ও আরও কিছু হয়তো বলতো, তো আমি তখন লজ্জা বোধ করছিলাম। তো মা এবং বোন বলে কি যে আমরা তৈরি। তো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো আমি তখন বললাম কি যে আচ্ছা ঠিক আছে আম্মা চলো, আর ঘরে তালা দাও। তো আমি এবং ও বের হলাম ঘর থেকে। বের হওয়ার পরে আমরা হচ্ছে উঠানো এখানে দাঁড়ালাম। তো অদ্ভুত এই বাহন দেখে আমার আম্মা এবং ছোটো বোন আসলে অবাক হয়ে গেল। তোর বলতেছি এরকম গাড়ি তো কখনো দেখি নাই, গাড়ির চাকা নাই, কিচ্ছু নাই।
তা বললাম কি যে এটা নতুন গাড়ি, পৃথিবীতে নতুন আসছে, তোমরা হয়তো জানো না, তাই ওরা অনেক বড় লোক, তো এই জন্য ওরা এরকম গাড়িতে চলাফেরা করে। তো আম্মা এবং ছোটো বোন সেটা বিশ্বাস করলো, এবং সামনে যে দুইটা পশু এই গাড়িটা চালাচ্ছে সেটা আসলে ওদেরকে বুঝতে দেয়নি, কারণ হচ্ছে গিয়ে জিনিসটা ভেতরে ঢোকার পরে বাইরের আসলে কিছু দেখা যাচ্ছিল না, ওরকম আটকে দেওয়া, এবং মন্ত্রপুত গাড়ি যেহেতু সেহেতু ওরকমভাবে আটকে দেওয়া আর কি, ওদের অলৌকিক ক্ষমতা বলে। তো বসার পরে ওরা চুপচাপ বসে গল্প করছিল। তো আমার আম্মা সবসময় বিব্রত বোধ করে ওদেরকে নিয়ে, এত বড়লোক ঘরের মেয়ে আমার সাথে পরিচয়, এরকমভাবে মেশে। তো সব মিলে আম্মা আসলে বড় লোকদের ভয় পায়, তো খুবই বিব্রত বোধ করছিল। তখন আমি বললাম কি যে আম্মা, এত বিব্রত বোধ করার কিছু নেই, ওনারা খুবই ভালো, আর ওনার বাবার সঙ্গে যদি কথা বলো না তুমি, তাহলে দেখবা যে তোমার আরও ভালো লাগবে, উনি খুব সুন্দর একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ। তো বেশ খানিকক্ষণ গাড়ি চলার পরে আমি বললাম কি যে এখানে একটু থামাও, আমি আসছি একটু, আমাদের বাজারে ওইখানে ওকে থামাইতে বললাম, এবং ওইখান থেকে আমি নেমে দ্রুত সেই দইয়ের দোকানে গেলাম এবং 4 হাঁড়ি দই কিনলাম। আমি দই কিনে বললাম কি যে না, ওইটা তোমার জন্য, তুমি এটা খেতে খুব পছন্দ করো না। তো তখন বললো কি যে তুমি সেটা মনে রেখেছো। আমি বললাম মনে না রাখার কি আছে, তুমি এটা খেতে চেয়েছো, তোমাকে দিব না, তুমি বাসায় গিয়ে মনোযোগ দেখিও, ঠিক আছে। তো তখন বললো কি আচ্ছা ঠিক আছে। তো বেশ খানিকক্ষণ গাড়ি চলার পরে তখন হচ্ছে কি আমরা সেই বাড়ির সামনে ল্যান্ড করলাম। আসলে গাড়িটা যে উড়ে আসছিল সেটা আমার আম্মা এবং ছোটো বোন আসলে বুঝতে পারেনি, এবং তাকে বুঝতে দেওয়ার প্রশ্ন নেই, কারণ হচ্ছে কি কামেলি জিন সে এরকমভাবে বলেছে যে তারা যেন বুঝতে না পারে, যেহেতু মহিলা মানুষ ভয় পাবে। তো তখন আমরা হচ্ছে সেখানে নামার পরে সেই বিশাল আলিশান বাড়ি দেখে তখন সেখানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এবং চারিদিকে অদ্ভুত রকমের সব লাইট জ্বলছে। তো আলো দেখে আমার ছোটো বোন এবং আম্মা আসলে তখন একটু ঘাবড়ে গেল, এত বড় বিশাল বাড়ি, এত বড় লোক ঘরের মেয়ে এরকম জায়গায় দাওয়াত দিয়েছে, তো তারা আসলে একটু লজ্জা পাচ্ছিল। তো তখন পরিমেয়েটি বললো কি যে এত লজ্জা পাওয়ার কিছু নেই আম্মা, আপনি আমাদের মেহমান, এবং আপনি এখানে যতক্ষণ পর্যন্ত আছেন আপনি যে কোনো কিছু করতে পারেন, আপনার সেরকম রাইটস আছে আমাদের এখানে থাকার জন্য, এবং আমার আব্বা আপনার সঙ্গে কিছুক্ষণ পরে এসে দেখা করবে, ব্যস্ত আছে তো, আগামীকালকে হচ্ছে আমার বড় বোনের বিয়ে, তো সেহেতু আপনি এইসব বিষয় নিয়ে একদমই নিজের বাড়ি মনে করে থাকবেন, এবং কোনো কিছু প্রয়োজন হলে আপনি যে কোনো সময় ডাক দিবেন, আপনার এখানে সার্বক্ষণিক লোক থাকবে আপনার সাহায্য করার জন্য। তো তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরে আম্মা এবং ছোটো বোনকে একটা রুমের ভিতরে দেওয়া হলো। তো সেই রুমটা ছিল বিশাল আকৃতির একটা রুম, বিশাল বড় বড় 2টা বেড ছিল, এবং সেই সাথে সেখানে সমস্ত জিনিস আছে। তো আম্মা এবং ছোটো বোন তো দেখে পুরো অবাক, কোথায় এসেছে তারা, সেই সব বিষয় নিয়ে তারা আসলে চিন্তা করেই কুলাতে পারতেছে না যে আমি কোথায় আসছি, এটা কোন জায়গা, এরকম একটা জায়গা কি পৃথিবীতে আছে, বা এত বড় লোক বাড়িতে আমরা এসেছি। চারিদিকে খুব সুন্দর রাজকীয় পর্দা টানানো জানলাগুলোতে, দরজাগুলো খুবই রাজকীয় দরজা, বিশাল আকৃতির দরজা, খাটগুলো পালঙ্কগুলো খুব বড় বড়, চারিদিকে সব দামি দামি রাজকীয় পর্দা দেওয়া। তো সব মিলে তারা আসলে একটু ভয় পেয়েছিলাম। বললাম কি আম্মা এত চিন্তা করো না, কালকে বিয়েটা খেয়ে আমরা চলে যাবো এখান থেকে, ঠিক আছে, তুমি একদমই ভয় পেও না। তো আম্মা বলে কি যে এত বড় লোক ঘরে আমরা তো জীবনে কোনোদিন আসি নাই, তো টাকা পয়সা কি দিতে হবে, তার ওইসব নিয়ে তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি এখানে বসে থাকো, হ্যাঁ, কোনো চিন্তা করবে না। তো পরিমেয়েটি বললো আম্মা আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি এত চিন্তা করেন কিসের জন্য, মনে করেন যেটা আপনারই বাড়ি, ঠিক আছে, একদমই ভয় পাবেন না, হ্যাঁ, আর আমরা তো আছি, যে কোনো কিছু প্রয়োজন হলে এই যে। তখন একটা মেয়েকে ডাক দিল, সেই মেয়েটাও লম্বায় বেশ এবং বেশ সুন্দরী। তো সেই মেয়েটা হচ্ছে গিয়ে এসে বললো কি যে কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। তো আম্মা তখন বললো আচ্ছা ঠিক আছে। তো ওই সময়ই হচ্ছে গিয়ে সেই কামেলে জিন এখানে উপস্থিত হলো এবং বললো কি যে আপনারা এসেছেন, আমি খুবই খুশি হয়েছি, আসলে আপনার ছেলে খুবই ভালো, আমাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সে আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তো আপনি তার মা, আপনাকে দেখে ভালো লাগলো, তো কোনো কিছু নিয়ে সংকোচ বোধ করবেন না, আমাদের জানাবেন যে কোনো কিছু প্রয়োজন হলে। তো যাই হোক, আম্মাকে এখানে রেখে আমি এবং ওই মেয়েটি এখান থেকে চলে আসলাম। তো আমাকে বললো যে আজকে তুমি আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছো, সমস্ত কিছু ঘুরে দেখিয়েছো, আমার আসলে খুব ভালো লেগেছে, চলো আমরা আজকে সেই ফরেস্টে যাই, সেই বাগানে যাই, সেখানে গিয়ে আমরা গল্প করি, সেই ঘরে যে এর আগের দিন যেখানে গিয়েছিলাম। তা বললাম কি যে কালকে বিয়ের অনুষ্ঠান, আর আজকে সেখানে যাবা? তো তখন বললো চলো না, আমার এখানে ভালো লাগছে না, ওইখানে গিয়ে আমরা গল্প করি। তো তখন ওর সঙ্গে হচ্ছে কি ওখানে বসে গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমার পাশেই বসে গল্প করছিলাম। তো গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো, আসলে ওর তখন ঘুম পাচ্ছিল, তো আমি তো ওকে দেখছিলাম। তো ওরকম করতে করতে ও আসলে ঘুম ঘরেই হচ্ছে কি আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়েছে। তো আমি তো তখন ভীষণ লজ্জা পাচ্ছিলাম, আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়েছে, আর আমি ওকে সরাতেও পারছিলাম না। আর ওর যে চেহারা, চুল, তারপরে চোখ, ঠোঁট সব কিছু একটু ভিন্ন রকম। তো আমি তো প্রথম থেকেই ওর প্রেমে একদম মাতারা হয়ে আছি। এর পরবর্তীতে ওর কি মনোভাব সেটা আসলে আমি জানি না, আর আমি কোনোদিন এটা করতেও পারবো না যে
একজন কামিলে জিনের মেয়ের সঙ্গে আমি প্রেম করব, তার প্রেমে পড়বো, ভালোবাসবো। প্রেমে তো আমি পড়েই গিয়েছি, তবে ভালোবাসার কথাটা আমি আমার মুখ ফুটে কোনোদিন হয়তো বলতে পারবো না, কারণ তেনারা হচ্ছে বড় ঘরের এবং তেনারা জিন, আমি মানুষ সাধারণ একজন, তাদের দয়াতেই হয়তো আমি এরকমভাবে এই পজিশন পর্যন্ত আসতে পেরেছি। তো তখন শুয়ে পড়লো, বেশ খানিকক্ষণ শুয়ে আছে। তো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম এবং ও তখন খুব আরাম করে আমার আমার নাম নিচ্ছিল, বলছিল কি যে আমার খুব ভালো লাগছে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। তো তখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তো ও তখন বেশ খানিকক্ষণ ঘুমালো এবং ঘুম থেকে উঠে আমার দিকে এক নজরে তাকিয়েছে, বললো কি যে আমার মাথায় হাত বুলিয়ে দাও, তো আমার কেমন যেন লাগছে, তুমি তো খুব সুন্দর করে হাত বোলাতে পারো। তো আমি তখন ওর মাথায় হাত দিলাম। ওর চুলগুলো এত ঘন এবং একদম এত চমৎকার যে মনে হচ্ছে কি যে পানির ভিতরে হাত বোলাচ্ছিলাম। তো ও তখন বললো কি যে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে খুব ভালো লাগে, আর খুব ফ্রেশ একটা ঘুম হয়েছে। তাই আমি বললাম কি যে তুমি যেরকমভাবে ঘুমিয়ে পড়বো আমি তো টেরই পাইনি, বুঝতেই পারিনি। তো তখন সঙ্গে সঙ্গে উঠে পড়লো, ওটা বললো কি যে সরি, আমি আসলে কি একটা, তুমিও ঘুমাবে আমিও ঘুমাবো, অথচ তোমার কোলের ভিতরে আমি শুয়ে আছি, আসলে দুঃখিত, তোমাকে ঘুমাতে দিলাম না আমি। তো ও তখন এই কথা বলার পরে আমি বললাম কি যে আরে না না, কোনো সমস্যা নেই, এখনও রাত অনেক বাকি আছে, সবে মাত্র ওর মধ্যরাত হয়েছে, কালকে সকালেই তো অনুষ্ঠান। এক কাজ করো, তুমি তাহলে বিছানায় গিয়ে শো, হ্যাঁ, আমি এখানে এই সোফার উপর শুয়ে পড়ি। এখানে একটা সোফা জাতীয় চেয়ারের মতো 3 বেডের একটা সোফা জাতীয় ইয়ে ছিল। তো বললো কি যে কেন, তুমি আমার সাথে এখানে শো, সমস্যা কি, মাঝখানে কোলবালিশ দিয়ে দিব। তো আমি বললাম কি যে ছি, এটা কীভাবে শো, তোমার সাথে আমি কীভাবে ঘুমাবো। তো তখন বললো আরে সমস্যা নেই। তো আসলে আমরা এত কাছাকাছি চলে যাচ্ছিলাম, এত ইন্টিমেসি হয়ে যাচ্ছিল আমাদের মধ্যে, যে আমি আসলে খুব বিব্রত বোধ করছিলাম। তো ও হচ্ছে গিয়ে একদম আমার কাছাকাছি বসেছিল, ওর শরীরের খুব কাছাকাছি ছিলাম, ওর গায়ের ঘ্রাণ আমাকে একদম পাগল করে দিচ্ছিল, আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল, হার্টবিট তো অলরেডি বেড়েছিল। তো যখন বললো এই কথা, আমি বললাম কি যে না না, এটা দরকার নেই, তুমি কি শো, তো এত কথা না বলে তুমি এখানে শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তো ওর মাথায় আমি তখন হাত বুলিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। আমি বাইরে এসে আমার হার্টবিট স্বাভাবিক হতে অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, এরকম করেই রাতটা কেটে গেল এবং পরদিন ভোরবেলা আমরা সেখানে গেলাম বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে অনেক গেস্ট এসেছে, প্রত্যেকেই হচ্ছে সকলেই জিন, এর মধ্যে 2-1 মানুষ আছে যারা কিনা ওই কামেল জিনের খাস কিছু লোক। তো তাদের মধ্যে একজনের সঙ্গে আমার দেখা হলো হুজুর। তো সেই হুজুর বলেন কি যে আপনি এখানে কী করছেন, আপনাকে কিন্তু মানুষ মনে হচ্ছে। তো বললাম আমি কামেল জিনের দাওয়াতে এসেছি এবং এখানে আসলে তার দাওয়াতে আমি আছি আর কি। তো যাই হোক, ওইদিনকে সমস্ত জিনেরা আসলো। তো সমস্ত জিনেরা তাদের মতো করে চলাফেরা করছিল, আর আমার আম্মা এবং বোন ওরাও খুব সুন্দর মতো সেজেছে, এখান থেকে খুব চমৎকার একটা ড্রেস তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই ড্রেস পরে ওইখানে খাওয়া দাওয়া করলো। তো আম্মা বলতেছিল যে এখানে আসলে এত বড় বড় লোকের মধ্যে আমি আসলে বিব্রত বোধ করছি, আমরা রুমে চলে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে ওনারা আসলে রুমে চলে গেল এবং আমাদের জন্য বিশেষ করে মানুষেরা যেসব খাবার খায় সেই খাবারের আয়োজন করা হয়েছিল এবং আলাদা একটা লবিতে, আলাদা একটা জায়গায়। তো বিশাল আকৃতির এক মহল, তার পেছনে এরকম একটা বিরাট বাগানের মতো একটা জায়গায়, পিছনে পাহাড় এবং এরকম একটা জায়গা, এত সুন্দর একটা জায়গায় যেখানে পিছনে ঝর্ণা পড়ছে, এরকম একটা বাড়ি দেখে আমার বোন আসলে খুবই পছন্দ করেছে, বলেছে কি যে ভাই এই জায়গাটা খুব সুন্দর। তো এগুলো বলতে বলতে আচমকা হচ্ছে কি ওই পরিমেয়টা আসে, সে বলে কি যে সব কিছু ভালো লাগছে। তাই বলে কি যে হ্যাঁ ভালো লাগছে, তোমাদের যে হসপিটালিটি এগুলো দেখে ভালো না লাগার তো কিছু নেই, আমার আসলে খুব পছন্দ হয়েছে জায়গাটা, আমার খুব আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। তো তখন ওই মেয়েটি আমাদেরকে বললো কি যে চলেন আপনাদেরকে ও সবার সাথে পরিচয় করিয়ে দিই, আমার বড় বোন। তো আম্মাকে নিয়ে গেল এবং ছোটো বোনকে নিয়ে গেল, তো পরিচয় করিয়ে দিল। তো ওইখানেই একটা ঘটনা ঘটেছিল, এটা ঘটনাক্রমে আমি পরবর্তীতে বলছি। তো যাই হোক, সবার সাথে পরিচয় করে দেওয়ার পরে আম্মা এবং আমার ছোটো বোন চলে গেল নিজেদের রুমে। চলে যাওয়ার পরে হচ্ছে কি ওরা আমি সকলের সঙ্গে কথা বলছিল, গল্প করছিলাম এবং সন্ধ্যার হওয়ার আগেও বরযাত্রীরা যারা এসেছিল বিয়ে খাওয়ার জন্য সকলেই আমাদের যে মেয়ে ছিল সে তাকেও তুলে নিয়ে এখান থেকে চলে গেল। তো সমস্ত জায়গা একদম শুনশান হয়ে গেল, একটু ইমোশনাল সিন, কারণ হচ্ছে গিয়ে আমি যেটা যার সঙ্গে ঘুরি পড়ি মেয়েটি, সে তো আর এসব তার বোনকে ছেড়ে দিতে হবে, তার বোন চলে যাচ্ছে। তো সব মিলিয়ে তারা খুব দুঃখী ছিল এবং খুব কষ্টের মধ্যে ছিল। তো কান্নাকাটির অনুষ্ঠান হলো। তো সব মিলিয়ে সন্ধ্যার পরে ও এবং চারিদিকে শুনশান, যেহেতু ওইখানেই আমরা চেয়ারে বসে আছি। তো ও তখন আমার কাঁধে মাথা রাখলো, বললো কি যে আমার খুবই খারাপ লাগছে, ছোটোবেলা থেকেই আমার এই বড় বোনের সঙ্গে কত কষ্ট করে, কত আনন্দ ঠাট্টা মজা করে বড় হয়েছি, সেই বড় বোনটাই আজকে চলে গেল আমাকে ছেড়ে। আমি আসলে কার সঙ্গে গল্প করবো, আড্ডা দিব, থাকবো, সেটা আসলে আমার বুঝতে পারছি না, আমার আসলে খুব খারাপ লাগছে।
তখন আমি ওর মাথায় এরকম হাত বুলিয়ে দিতে লাগলাম, চুলে আমি হাত বুলিয়ে দিলাম। আসলে এটা করাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তো সেদিনকে এক প্রকার ভুলেই হয়ে গিয়েছে। তারপর থেকে প্রতিনিয়ত এরকমভাবে করাটা উচিত কিনা আমি জানি না। তবে ও তখন বলল কি যে, আমি তখন হাত সরিয়ে নিলাম। ও বলল কি যে, তুমি হাত বুলিয়ে দাও, আমার খুব ভালো লাগছে। আসলে আমার খুব খারাপ লাগছে। তোমাকেই এই সমস্ত কথা আমি বলতে পারি। তোমার সাথে কেন যেন একটু অন্যরকম বেশি ভালো সম্পর্ক, যে আমি যেকোনো কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারি এবং তোমার প্রতি আমার একটা অন্যরকম চিন্তা চেতনা আছে। তো তুমি আমাকে সবসময় তোমার সাথে সাথে রেখো, ঠিক আছে? আর আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে যাব। তুমি চলে যাবে সেটা ভেবেই আমার কেন যেন অন্যরকম লাগছে, খারাপ লাগছে। তো আমি তো জানি যে আমি ওকে পছন্দ করি, ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার মনের কথা তো আমি জীবনে ওকে বলবো না, কারণ ওদের প্রতি আমার একটা অন্যরকম কৃতজ্ঞতার জায়গা আছে এবং আমার আজকের এই দিনের পেছনে ওদের হাত রয়েছে। তো যাই হোক, ওদিনকে হচ্ছে কি এরকমভাবে সব কিছু হয়ে গেল। এর পরের দিন যখন আমরা ফেরত চলে যাব, তো ও হচ্ছে কি কোনো একটা জায়গায় গিয়েছিল, সম্ভবত ওই যে ওর বোনের যে শ্বশুর বাড়ি, ওইখানে ওর বাবা দিয়ে পাঠিয়েছিল এবং আজকে আমি চলে যাব ও সেটা জানতো। ও হয়তো ভেবেছিল যে আমরা সন্ধ্যার দিকে যাবো এবং ও আমাকে দিয়ে আসবে এরকমটা। তো আমার আম্মা হচ্ছে কি এখানে থাকতে চাচ্ছিল না, ও বলতেছিল যে বাড়ি ঘর ধরে একা ফেলে রেখে এসেছি, আমরা চলে যাই তাহলে। তো আমি তখন বললাম আমিও যাই তাহলে। তো আমি সেই কামেল জিনের দরবারে গেলাম এবং তাকে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। আসলে আমার আম্মা তো আসলে গ্রামের মানুষ, এরকম একটা জায়গায় এসে থাকতে আসলে উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, উনি আসলে বাড়ির কথা চিন্তা করছেন। তো আমরা তাহলে যাই, অনেকদিন তো থাকলাম। তো তখন সেই কামেল জিনটা বলল, তুমি আরও কয়েকদিন থাকলেও পারতা, তবে যেও পরে যেও সন্ধ্যাবেলা যেও, আসুক ও আগে, ও তোমাকে দিয়ে আসবে। তা বললাম সমস্যা নেই, আপনি একটা গাড়ি দিয়ে পাঠিয়ে দিন, আমরা চলে যেতে পারবো। তো আমি তো জানি যে আমি এখানে থাকলে কি হবে, আসলে ওর সঙ্গে দেখা হলে তখন আমি যেতে পারবো না, আমার খুব খারাপ লাগবে, কষ্ট হবে আমার। এই কারণে হচ্ছে আমি আসলে ওকে না জানানোর সিদ্ধান্ত নিলাম এবং বললাম কি যে একটা গাড়িতে আমাদেরকে দিয়ে দিন, আমরা যাতে চলে যেতে পারি। তো তখন অন্য বললো কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এমনটা চাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু ডাক দিলে যে কোনো সময় এসো, হ্যাঁ? আমি যে একজন রক্ষী পাঠাবো তোমাকে নিয়ে আসার জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে, তোমার এরকম ভালো মানুষই দেখলে আমার খুব ভালো লাগে এবং তুমি তোমার মায়ের প্রতি কতখানি দায়িত্বশীল, তোমার বোনদের বিয়ে দিলে। তো আমি ওইটার জন্য তাকে ধন্যবাদ দিলাম যে আপনি যদি উপকার না করতেন তাহলে হয়তো আমার বড় দুই বোনের আমি বিয়ে দিতে পারতাম না, আর হচ্ছে আমার ছোটো বোনটা আছে, ওকেও তো বিয়ে দিতে হবে। তো এইগুলো বলেও উনি হচ্ছে বললো কি, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা নিরাপদে যাও, আর তোমাদের জন্য সবসময় দোয়া করি। তো আমি সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো দুজন জিন আমার সঙ্গে দিয়ে দেওয়া হলো। তো আমি হচ্ছে কি আমার মায়ের কাছে গেলাম, মায়ের মা আমরা চলে যাব, প্রস্তুত হও সব কিছু নিয়ে। তো আমার মাকে হচ্ছে গিয়ে যে শাড়ি গহনা দিয়েছিল, ওইগুলো আসলে মা বললো কি যে এগুলো ফেরত দিতে হবে না। তো ওনার জিনদের মধ্যে থেকে একজন বললো কি যে না, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে উপহার স্বরূপ, আপনারা এগুলো নিয়ে যান। তো আম্মা তখন বেশ খানিকটা খুশি হলো, কারণ উনি ওনার জীবনে দামি শাড়ি কখনো পরেনি, আর সমস্ত কিছু পেয়ে উনি খুব খুশি। তো তখন ওই জিনিসগুলো হচ্ছে নিয়ে আমরা বের হব। তো আমার ছোটো বোনকে খুঁজে পাচ্ছিলাম না, ছোটো বোন কোথায় গিয়েছে, তো ওকে খুঁজতে শুরু করলাম। বেশ খানিক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেলাম না। আমাদের যে রক্ষী ছিল সাথে, ওই রক্ষীকে বললাম কি যে, এই ভাই আপনি একটু খুঁজে দেখেন না কোথায় আছে। তো ওরাও আশেপাশে খুঁজে কোথাও পাচ্ছিল না, মানে পুরো মহলের ভিতরে কোথাও নেই, একদম পুরো শোরগোল পড়ে গেল, আমার ছোটো বোন কই গেছে। তো বেশ খানিক্ষণ পরে দেখলাম যে এখন খোঁজাখুঁজি করার শেষে আমরা একটু বসে আছি ওদের জন্য। তো বেশ খানিক্ষণ পরে খেয়াল করলাম যে ও দক্ষিণ আকাশ থেকে একটা বাহনে উপরে আমার ছোটো বোন যে আছে ও আসতেছে এবং সাথে করে একটা ছেলে আর কি, সেটা একটা জিন ছেলে। তো ওই জিন ছেলের সঙ্গে ও ঘুরতে গেছে আর কি, তো আমাকে না বলে আর কি। তো ওই হচ্ছে গিয়ে এই বাড়ির হচ্ছে গিয়ে এক আত্মীয়, ওই আমাদের সেই পরি মেয়েটির হচ্ছে গিয়ে কাজিন আর কি, সেই কাজিন ও এখানে বিয়ে খেতে এসেছিল এবং আমার বোনের সঙ্গে ওকে নিয়ে ঘুরতে গেছে। তো বোন যখন নামলো, আমি বললাম কি যে, কিরে তুই কই গেছিলি? তখন ও এগিয়ে আসলে গেছে বলে কি যে, ভাই আসলে দুঃখিত, আপনাকে বলে নেওয়া উচিত ছিল, আসলে ও চাচ্ছিল যে একটু ঘুরে টুরে দেখতে আশপাশটা। তো আমি তো জানি যে ওকে এরকমভাবে বাইরে নিয়ে যাওয়া বা এরকমভাবে এই কামটা যে জিনের এখানে এসেছি সেটা তো আমি ওকে বুঝতে দিইনি। তো আমি তখন রাগ করতে লাগলাম যে তুই কেন গেলি? তো ওই জিন ছেলেটা তখন বললো কি যে, আসলে ভাইয়া আমি বুঝতে পারিনি, মাফ করবেন আমাকে। তেমন কি যে ঠিক আছে, সমস্যা নেই। তো ততক্ষণে আমার বোন আসলে বুঝে গেছে যে এটা কোন জায়গা এবং এটা একটা জিনের দেশ, এবং ওই ছেলেটাও বলে দিয়েছে যে ও একটা জিন। তো আমার বোন তখন আমাকে ইশারা দিয়ে বললো যে, তুই আগে বলবি না আমাকে? আমি তো ওনার কাছ থেকে কথাগুলো শোনার পরে ভয় পেয়ে গেছি আমি। তো বললাম কি, আমি তো সেই জন্যই বলি নাই তোদেরকে, তোরা কেন পাকনামি করতে গেলি, আমাকে জিজ্ঞেস করবি না তুই? তো তখন ও বললো কি যে,
আরে উনিই তো আমাকে নিয়ে গেল, আমি কি বলছি যেতে? তো বললাম কি যে একজন নিয়ে গেলে তুই যাবি নাকি তার সঙ্গে? আমি বকাঝকা করতে লাগলাম। আম্মা বললো কি যে এই তোরা কি নিয়ে কথা বলছিস, চুপ থাক। তারপর আমরা গাড়িতে উঠলাম। তো গাড়িতে ওঠার পরে গাড়িটা চলতে শুরু করলো, এরকমভাবে ঢাকা আটকানো, বাইরে কিছু দেখা যাচ্ছে না। তো বেশ খানিকক্ষণ গাড়ি চলতে শুরু করলো। তো চলার পরে আমরা আসলে ঘুমিয়ে পড়লাম কখন জানি না, যেহেতু দিনের বেলা ছিল আর বাইরে সব অন্ধকার দেখা যাচ্ছিল। তো বেশ খানিকক্ষণ পরে আমাদের সেই বাড়ির সামনে সে এটা থামলো। তো থামার পরে প্রথমে খেয়াল করলো যে আমাদের বাড়ির আশেপাশে কেউ আছে কিনা উঠানের মধ্যে, কারণ থাকলে তো একটা সমস্যা। তো যখন আমরা গাড়ি থেকে নামলাম, তো নামার খানিকক্ষণ পরেই আমাদের কাকা হচ্ছে পেছন থেকে বললো যে কি রে তোরা কই থেকে আসলি, এই মাত্র না দেখলাম এই জায়গা ফাঁকা। তো আমি তখন বললাম এই তো কাকা ওই বাড়ির পিছন দিয়ে আসছে, আমরা গেছিলাম একটা জায়গায় দাওয়াত খাইতে। তো আমাদের শরীরে দামি দামি সব পোশাক দেখে আসলে ওনারা প্রচণ্ড পরিমাণ হিংসা করতো এবং হিংসা করা শুরু করলো অলরেডি। এবং আমাদের সাথে সেই যে দুজন জিন পাঠিয়েছিল, সেই দুজন জিন তখন দৃশ্যমান ছিল, তাদেরকেও খুব দামি দামি জামা কাপড়। তো এগুলো দেখে সেই কাকা বললো কি যে কী ব্যাপার, তোরা কই গেছিল, আর এনারা কারা? তাই আমি কাকাকে বললাম কাকা এনাদের বাড়িতে আমরা অনুষ্ঠান ছিল, দাওয়াত ছিল। তো কাকা আসলে আমার ছোটোবেলা থেকে আমাদেরকে পছন্দ করতো না। আমি যে এতখানি উন্নতি করেছি বা বড় দুই বোনের এত বড় ঘরে বিয়ে দিয়েছি, কোনোভাবেই তারা আসলে আমার কোনো চাচারাই আমাদের প্রতি ছিল না, হিংসা করতো আর কি। তা এরকমভাবে চলাফেরা, এত টাকা পয়সা, দামি দামি পোশাক, সমস্ত কিছু দেখে আসলে কাকা তখন বললো কি যে তোরা এরকম সব কিছু পাচ্ছিস কোথায়? তো আমি বললাম কি যে কাকা এই তো আল্লাহর দয়া আর কি। তো কাকা তো হিংসাত্মক মনে তখন বোঝা যাচ্ছে, তখন জিন দুটো বললো কি যে আচ্ছা আমাদেরকে যেতে হবে, আমরা তাহলে যাই। তো তখন ওনাদেরকে বিদায় দিলাম, ওনারা চলে গেল আর কি। তো কাকা ছোটোবেলা থেকে এরকম যে আমাদের প্রতি হিংসাত্মক আর কি। একে তো আমরা ইতিম, আমাদেরকে দেখার যে একটা আছে সেটা তো সে কখনো করেইনি, বরং এরকম হিংসা করে। তো আমার আসলে বাড়িতে আসার পরে আমার শুধুমাত্র ওর কথা মনে হচ্ছিল যে ও আসলে ওকে ছেড়ে চলে এসেছে, আমার খুবই খারাপ লাগছিল। এই প্রথম বিগত 7-8 দিনের মধ্যেই প্রথম হয়তো ওকে ছাড়া আমি আজকে আছি। এবং রাত্রেবেলা আমি আমার নিজের রুমের ভিতরে বসে আছি, বসে বসে আমি আসলে কান্না করছিলাম এক প্রকার। আমার আসলে খুব খারাপ লাগছিল ওর জন্য, যে ও আসলে কোথায়, ও কেন আমি ওকে রেখে চলে আসলাম। আসলে ওর সঙ্গে যদি আমি আসতাম, আমি সত্যি আমি এখান থেকে আসতে পারতাম না, অথবা ও এখান থেকে যেতে পারতো কিনা আমি জানি না। তবে ওকে দেখা দিয়ে ওকে বলে আসা আমার উচিত ছিল, তবে সেটা আসলে আমার জন্য আমি করেছি। তো আমি চলে এসে আমি হচ্ছে রাত্রেবেলা ওইখানে বসে আছি আমার নিজের রুমের ভিতরে বসে আমি আসলে কান্না করছিলাম। আর খুব খারাপ লাগছিল, জন্য এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝানো সম্ভব না। মাত্র কয়েক ঘন্টাই হয়েছে ওর থেকে আমি আলাদা হয়েছি। তো আমি রাত্র তখন প্রায় মধ্যরাত হবে, 1:30টার বেশি হবে। তো তখন আমি আসলে কান্না করছিলাম ফুফিয়ে যে ওর জন্য আমার খুব খারাপ লাগছে, ঘুম আসছে না। তো তখন আমি আশেপাশে একটা অদ্ভুত ঘ্রাণ পেলাম এবং আমার স্নায়ু তখন ইন্দ্রিয় তখন সজাগ হয়ে গেল। আরে এই ঘ্রাণটা তো আমার খুব পরিচিত। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে পরিমেয়টি আমার কাছে এসেছে এবং নিশ্চয়ই তাকে বলে আসেনি বলে সে নিশ্চয়ই আমার কাছে এখানে এরকমভাবে চলে এসেছে। প্রিয় দর্শক, এই গল্পের 3য় পর্ব এখানেই শেষ। 4র্থ পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। এই গল্পের প্রথম 3টি এপিসোড আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই ধৈর্য ধরে থাকুন। পরবর্তী এপিসোড খুব দ্রুতই চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্য মেগাবক্স প্রাইমের সাথে থাকার জন্য।